রাত তখন প্রায় 2টা। সুন্দরবনের নদীর উপর ঘন কুয়াশা। একটা ছোট মাছ ধরার ট্রলার ধীরে ধীরে ফিরছিল ঘাটের দিকে। হঠাৎ অন্ধকারের ভিতর থেকে ভেসে এলো একটা শব্দ, ইঞ্জিন বন্ধ কর, না হলে গুলি চলবে। পরের 10 মিনিটে বদলে গেল 12 জন জেলের জীবন, কারণ তারা মুখোমুখি হয়েছিল সুন্দরবনের সবচেয়ে ভয়ঙ্কর জলদস্যুদের সামনে। সুন্দরবন নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে রয়্যাল বেঙ্গল টাইগার, ম্যানগ্রোভ জঙ্গল আর রহস্যে ঢাকা নদী। কিন্তু একটা সময় এই জঙ্গল শুধু বাঘের জন্য ভয়ঙ্কর ছিল না, এখানে রাজত্ব করত জলদস্যুরা। বাংলাদেশ আর ভারতের মাঝখানে ছড়িয়ে থাকা বিশাল নদীপথ ছিল তাদের সাম্রাজ্য, যেখানে পুলিশের থেকেও বেশি ভয় পেত মানুষ ডাকাত বাহিনীকে। 1990 থেকে 2015 সাল পর্যন্ত সুন্দরবনের বহু এলাকায় রাত নামলেই মানুষ নদীতে নামতে ভয় পেত, কারণ কেউ জানত না কোন দিক থেকে আসবে জলদস্যুদের চালা। তখন সুন্দরবনের অধিকাংশ মানুষ জীবিকা নির্বাহ করত মাছ ধরা, মধু সংগ্রহ আর কাঠ কাটার মাধ্যমে। গরিব মানুষ দিন আনে দিন খায়, আর এই অসহায় মানুষগুলোকেই টার্গেট করেছিল জলদস্যুরা। তারা মাঝ নদীতে ট্রলার থামিয়ে জেলেদের অপহরণ করত, তারপর মুক্তিপণ চাইত পরিবারের কাছে। যদি টাকা না পাওয়া যেত তাহলে শুরু হতো নির্যাতন। অনেককে দিনের পর দিন বেঁধে রাখা হতো জঙ্গলের ভিতরে, খেতে দেয়া হতো সামান্য ভাত আর নোনা জল। কেউ প্রতিবাদ করলে নদীর মাঝখানেই গুলি। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল, এই জলদস্যুরা শুধু ডাকাত ছিল না, তাদের ছিল আধুনিক অস্ত্র, AK-47, শটগান, দেশি বোমা। অনেক সময় তারা সীমান্ত পেরিয়ে পালিয়ে যেত, ফলে পুলিশ বা কোস্টগার্ডের পক্ষে তাদের ধরা কঠিন হয়ে যেত। ধীরে ধীরে সুন্দরবনের ভিতরে তৈরি হয় এক ভয়ঙ্কর আন্ডারওয়ার্ল্ড। সেই সময় সবচেয়ে কুখ্যাত ছিল কয়েকটা বাহিনী: মাস্টার বাহিনী, রাজু বাহিনী, মান্নান বাহিনী। এই নামগুলো শুনলেই কাঁপত জেলেরা, কারণ তারা জানত একবার অপহরণ হলে বেঁচে ফেরা ভাগ্যের ব্যাপার। একজন বৃদ্ধ জেলে পরে বলেছিলেন, বাঘের ভয় কম ছিল, মানুষের ভয় বেশি ছিল। এই একটা লাইনেই বুঝিয়ে দেয় পরিস্থিতি কতটা ভয়ঙ্কর ছিল। জলদস্যুরা সাধারণত রাতেই হামলা চালাত। প্রথমে তারা দূর থেকে ট্রলার ফলো করত, তারপর হঠাৎ চারদিক ঘিরে ফেলত, মুখে কালো কাপড়, হাতে বন্দুক। কখনো কখনো তারা জেলেদের নদীতে ফেলে দিত, অনেকে কুমিরের আক্রমণে মারা যেত। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল এক বর্ষার রাতে। 15 জন জেলে মাছ ধরছিল পশুর নদীর কাছে। হঠাৎ 3টা স্পিডবোট এসে ঘিরে ফেলে তাদের। প্রথমে সবাই ভেবেছিল কোস্টগার্ড, কিন্তু কয়েক সেকেন্ড পরে শুরু হয় গুলি। 2 জন জেলে সেখানেই মারা যায়, বাকিদের চোখ বেঁধে নিয়ে যাওয়া হয় জঙ্গলের ভিতরে। পরিবারের কাছে দাবি করা হয় কয়েক লাখ টাকা। অনেক পরিবার জমি বিক্রি করে টাকা দেয়, কারণ তারা জানত টাকা না দিলে মানুষ আর ফিরবে না। সুন্দরবনের প্রত্যন্ত গ্রামগুলোতে তখন একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। সন্ধ্যার পর নদীতে যাওয়া বন্ধ। শিশুরা বাবার ফেরার অপেক্ষায় রাত জেগে থাকত। অনেক নারী প্রতিদিন ভাবত আজ হয়তো স্বামী আর ফিরবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই জলদস্যুরা এত শক্তিশালী হলো কিভাবে? কেন বছরের পর বছর কেউ তাদের থামাতে পারল না? আর সত্যিই কি তাদের সঙ্গে জড়িত ছিল কিছু দুর্নীতিগ্রস্ত প্রভাবশালী মানুষ? সেই অন্ধকার রহস্য উঠে আসবে পরের পর্বে। পরের পর্বে জানবেন কিভাবে সুন্দরবনের জলদস্যুরা পুরো জঙ্গলকে নিজেদের সাম্রাজ্যে পরিণত করেছিল, আর কেন সাধারণ মানুষ পুলিশের থেকেও বেশি ভয় পেত তাদের।